হ্যালো স্টুডেন্টস, নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসটা ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তোমরা প্রায়ই আমার ইউটিউবে কমেন্ট করো যে স্যার ইকোনমিক্সের কনসেপ্টগুলো আমাদের একটু বুঝিয়ে দিন। তো ইকোনমিক্সের সেই কনসেপ্টগুলোই আমি তোমাদের বোঝাবো যেগুলো ডাব্লিউবিসিএস এ কাজে লাগে, অর্থাৎ যেগুলো ডাব্লিউবিসিএস এর সিলেবাসে আছে। তো ন্যাশনাল ইনকামের পার্ট 1 এই ক্লাসটা আমি আগের বছর প্রিলির আগে ইউটিউবে লাইভ করেছিলাম, প্রচুর পপুলার হয়েছিল, আশা করি তোমরা দেখেছো। এছাড়াও আমাদের ইকোনমিক্সের কিছু ভালো ভালো ক্লাস তৈরি করা আছে, যেমন ইনফ্লেশন ইত্যাদি প্রভৃতি। আজকে ন্যাশনাল ইনকামের পার্ট 2। তো এই পার্ট 2-র মধ্যে আমরা ন্যাশনাল ইনকামের যে সমস্ত কনসেপ্ট বারংবার বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলোকে জানবো, এবং এই কনসেপ্টগুলো থেকে শুধু যতটুকু জানতে হয় ততটুকু জানবো। এই যতটুকু জানতে হয় ততটুকু জানাটা খুব বেশি পরিমাণে প্রয়োজন তোমাদের, কারণ একটা ইকোনমিক্স সাবজেক্টটা মানে কিন্তু অনেক বড় সাবজেক্ট। কিন্তু আমাদের অনেক বড় জিনিস জানতে হয় না, আমাদের জানতে হয় কিছু কিছু জিনিস যেগুলো আমাদের বেসিক নলেজকে সুন্দরভাবে তৈরি করে, যে নলেজের দ্বারা আমরা আমাদের ফিল্ডে গিয়ে কাজ করতে পারি। তো সেরকমই ন্যাশনাল ইনকামের কিছু কনসেপ্ট আছে, আমরা আজকে সেগুলো জানবো। তোমরা ভালো করে ক্লাসটা দেখো, এবং প্রিলির আগে এরকম আরও অনেকগুলো ক্লাস দেবো আমি। তোমাদের যাদের ক্লাস ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথমে জিডিপি আর জিএনপির কনসেপ্ট। তো জিডিপি আর জিএনপি কনসেপ্টের আগে ফাইনাল বা ফিনিশড প্রোডাক্ট কি সেটা আমরা সবাই জেনেছি। যদি তোমরা না জানো তাহলে ওই পার্ট 1-এর ক্লাসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো একটা দেশের গুডস অ্যান্ড সার্ভিস যেগুলি উৎপাদিত হয় তার ফাইনাল বা ফিনিশ যে গুডস অ্যান্ড সার্ভিস থাকে তার মানি ভ্যালু সেটাই হচ্ছে জিডিপি, বা তার মার্কেট ভ্যালু সেটাই হচ্ছে জিডিপি। তো আমাদের তাহলে জানতে হবে যে সেই দেশের মধ্যে উৎপাদিত হওয়ার কথা মানে কি বলা হচ্ছে, আর জিডিপি আর জিএনপির তফাৎ কি। আমি একটু প্রথমে ইংলিশ সংজ্ঞাটা পড়ে দিই, যে জিডিপি মিনস মানি ভ্যালু অফ অল ফাইনাল কিংবা ফিনিশ প্রোডাক্টস মানে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই সিটিজেন্স অর বাই দ্য ফরেনার্স বাই ইউজিং ডোমেস্টিক রিসোর্সেস অ্যান্ড ফরেন রিসোর্সেস উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ দ্য কনসার্ট কান্ট্রি। জিওগ্রাফিক্যাল বাউন্ডারিতে আমি এখানে লাল দাগ দিয়েছি, কেন দিয়েছি কী ব্যাপার একটু পরে বলছি। এরপরে গ্রস ন্যাশনাল প্রোডাক্টের কনসেপ্টটাও আমি ইংলিশে তোমাদের পড়ে দিই, যে জিএনপি ইজ মানি ভ্যালু অফ টোটাল আউটপুট অর প্রোডাকশন অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। তার মানে জিডিপির ক্ষেত্রেও ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, এখানে জিএনপির ক্ষেত্রেও গুডস অ্যান্ড সার্ভিসেস যে স্টেজে নেব সেটা হচ্ছে ফাইনাল স্টেজ। ফাইনাল স্টেজ মানে কি, যে স্টেজে মার্কেটে বিক্রি হয় আলটিমেটলি তৈরি হওয়ার পর, ফিনিশ হওয়ার পর যে স্টেজে ওই জিনিসটা মার্কেটে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল স্টেজ। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, এটা হচ্ছে একটা সার্ভিস, এডুকেশন সেক্টর একটা সার্ভিস। তো এই যে আমি তোমাদের এই ক্লাসটা দিচ্ছি এটাই ফাইনাল ক্লাস জিডিপি জিএনপির। তো এই ফাইনাল ক্লাস মানে এইটা হচ্ছে ফাইনাল সার্ভিসের মধ্যে পড়ছে। এর আগে ধরো আমি যদি কোনো ডেমো ক্লাস করি, বা কোনো এর আগে আমি যদি কোনো মহড়া দেওয়া ক্লাস করি, তো তাহলে সেইগুলো কিন্তু ফাইনাল ক্লাস না, সেটা হয়ে যাচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাস, ইন্টারমিডিয়েট সার্ভিস, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। তো ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যেটা বাজারে আসে না সেটাকে জিডিপির মধ্যে ধরা হয় না, জিএনপির মধ্যে ধরা হয় না। কেবলমাত্র ফাইনাল বা ফিনিশ যে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস হয় তার ভ্যালুটাকেই, তার মানি ভ্যালুটাকে, তার মূল্যটাকেই কেবলমাত্র জিডিপি আর জিএনপির মধ্যে কাউন্ট করা হয়। প্রডিউসড বাই দ্য ন্যাশনালস অফ আ কান্ট্রি, এই ন্যাশনালস অফ আ কান্ট্রিতেও বোল্ড করা আছে লাল দিয়ে, কি জিনিস একটু পরে দেখছি, ডিউরিং আ গিভেন পিরিয়ড অফ টাইম জেনারেলি আর ইয়ার। তো আমরা ন্যাশনাল ইনকামের কনসেপ্টটা কিরকম কনসেপ্ট, ন্যাশনাল ইনকাম একটা ফ্লো কনসেপ্ট না স্টক কনসেপ্ট, এগুলো আমরা আগেই জেনেছি। তো মূলত জিএনপি আর জিডিপি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরো এটা ভারত, আর ধরো এটা হচ্ছে আমেরিকা। আমি কি বললাম, এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে ইউএসএ। তো ভারতে ইউএসএর একটা কোম্পানি ধরো টেসলা কারখানা খুললো এই জায়গাটায়, এটা হচ্ছে ভারতের মধ্যে টেসলার কারখানা। টেসলা যে গাড়ি আছে এলন মাস্কের কোম্পানি, তার কারখানা। তো টেসলার মালিক, টেসলার যে সমস্ত কর্মচারী ম্যাক্সিমামই তারা কোথা থেকে আনছে না, ইউএসএ থেকে আনছে, ইউএসএ থেকে এনে এই কারখানায় বসাচ্ছে। তো ভারতের বাউন্ডারি তো এই শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার যে সীমানাটা আছে সেটাই, আর ইউএসএর বাউন্ডারি ওই সার্কেলের যে সীমানাটা আছে সেটা। তো জিডিপির কথা হচ্ছে এই বাউন্ডারির মধ্যে, একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে টোটাল যা ইনকাম হচ্ছে সেটা, সেই ইনকাম কে করছে সেটা বড় কথা না। সেই ইনকাম আমেরিকার লোক করছে, কি উল্টো দিকে মাহিন্দ্রা কোম্পানি আছে, সাপোজ এটা ধরো মাহিন্দ্রা যে গাড়ি বানায় মাহিন্দ্রা, তার কারখানা, এখানে মাহিন্দ্রার কারখানায় সবাই প্রায় ভারতীয়। তো ভারতীয়রা করছে না ফরেনাররা করছে, সেটা মূল কথা না। জিডিপিটার মূল কথা হচ্ছে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে হচ্ছে কিনা। অর্থাৎ একটা পার্টিকুলার বাউন্ডারি থাকে,
সেই বাউন্ডারির মধ্যে যেই ইনকাম করুক না কেন, সেটা ফরেনার ইনকাম করুক কি দেশের লোক ইনকাম করুক, টোটাল যে ইনকাম, টোটাল যে প্রোডাক্ট অ্যান্ড মানে প্রোডাক্ট তৈরি হয়, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করা হয়, তার মানি ভ্যালুটাই হচ্ছে জিডিপি। তাহলে জিএনপি মানে কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা মানে কি? জিডিপির সাথে জিএনপির তফাৎটা কোথায় ভালো করে বুঝতে হবে। দেখো ঠিক সেরকমই ইন্ডিয়ার এখন যেহেতু শিল্পে উন্নত হচ্ছে, ব্যবসা বাণিজ্য উন্নত হচ্ছে, ঠিক সেরকমই ইন্ডিয়া থেকে ধরে নাও রয়্যাল এনফিল্ড হচ্ছে ইন্ডিয়ার কোম্পানি সাপোজ, তো রয়্যাল এনফিল্ড একটা কারখানা খুললো আমাদের আমেরিকায় গিয়ে, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের কারখানা। তো রয়্যাল এনফিল্ডের কারখানা ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ানস। রয়্যাল এনফিল্ডের কারখানা কি বললাম? ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ানস। তো এবার জিএনপির কথাটার অর্থ হচ্ছে যে শুধুমাত্র যারা ন্যাশনালস আছে দেশের বা দেশীয় জনগণ আছে তাদের ইনকাম। জিডিপির ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি একটা ফিক্স থাকে, কিন্তু জিএনপির ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল কোনো বাউন্ডারি নেই, অর্থাৎ এর কোনো ভৌগোলিক সীমানা নেই। এতে দেশের জনগণ যে কোনো জায়গাতেই গিয়ে ইনকাম করুক না কেন, শুধু দেশের জনগণের ইনকামকে এই জিএনপির মধ্যে নেওয়া হয়। আবারও বলি, জিডিপির সাথে জিএনপির পার্থক্য হচ্ছে জিডিপিতে বাউন্ডারি ফিক্স থাকে, আর জিএনপিতে একটা জনগণ, একটা দেশের যারা পপুলেশন, একটা দেশের যারা ন্যাশনালস হয় জনগণ, তারা ফিক্স থাকে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমি যখন জিএনপি নেব তখন টেসলার ইনকামটাকে নেব না। তুমি বলবে কেন নেবেন না? কারণ দেখো, টেসলা ভারতে এসে ব্যবসা করছে ঠিক কথা, আমি জিডিপির মধ্যে নিয়েছিলাম, কিন্তু জিএনপিতে তো কোনো দেশের বাউন্ডারি নেই, কোনো সীমানা নেই। তো টেসলা ভারতে এসে ব্যবসা করলেও সেখানে তো আমার টেসলা ভারতে যে কারখানা খুলেছে সেখানে তো ম্যাক্সিমামই আমেরিকান, ম্যাক্সিমামই তো ফরেনার, তো তারা তো আর দেশীয় জনগণ নয়। তো সেই জন্য আমি যখন জিএনপিটাকে ক্যালকুলেট করব, তখন আমাদের দেশে যে সমস্ত ফরেনার এসে ব্যবসা করছে তাদের ইনকামটাকে বাদ দেবো। আবার একইভাবে আমাদের দেশের যে সমস্ত মানুষ, যেমন রয়্যাল এনফিল্ডে যারা চাকরি করতে গেছে তারা দেশের বাইরে কাজ করছে ঠিক কথা, কিন্তু আমাদের তো দেশীয় জনগণ, তারা তো একটা ইনকাম করে আমাদের ভারতকে ট্যাক্স পাঠাচ্ছে, তো তাদের ইনকামকে আমি জিএনপির মধ্যে নেব। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যে ইনকাম করুক না কেন, সে দেশের ন্যাশনাল হতে পারে, সে অন্য দেশের লোকও হতে পারে, ফরেনারও হতে পারে, তো যেই ইনকাম করুক না কেন একটা বাউন্ডারির মধ্যে সেই যে গুডস অ্যান্ড সার্ভিসেসগুলো প্রডিউস করা হয় তার মানি ভ্যালু, তার ফাইনাল প্রোডাক্টের মানি ভ্যালুটাই হচ্ছে জিডিপি। আর জিএনপি মানে বাউন্ডারি কোনো ফিক্স নেই, যে কোনো জায়গায় গিয়েই ব্যবসা করুক না কেন দেশীয় জনগণ যে ইনকামটা করছে, যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করছে, তাদের টোটাল মানি ভ্যালুটাই হচ্ছে জিএনপি। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপির ফর্মুলাটা আমরা কি বলবো? জিএনপি ইকুয়াল টু আমরা বলতে পারি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি প্লাস ইনকাম অফ দ্য সিটিজেন্স অ্যাব্রড মাইনাস ইনকাম অফ দ্য ফরেনার্স উইদিন দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় একদম ফর্মুলা তুলে তুলে প্রশ্ন আসে, এখান থেকে জিজ্ঞেস করে যে এর মধ্যে কোনটা সঠিক, চারটে অপশান দেওয়া থাকলে। আবারও বলি, জিএনপি মানে আমি কি বলছি না, জিএনপি মানে আমি বলছি জিডিপি প্লাস ইনকাম অফ দ্য সিটিজেন্স অ্যাব্রোড, অর্থাৎ আমাদের যে সমস্ত জনগণ, আমাদের যে সমস্ত দেশীয় ভাইরা বাইরে গিয়ে ইনকাম করছে তাদের ইনকামটা আমরা নিচ্ছি, এবং যে সমস্ত বিদেশি ভাইরা আমাদের দেশে ইনকাম করছে তাদের ইনকামটাকে বাদ দিচ্ছি। তাহলে যেটা পেলাম সেটাই হয়ে গেল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মনে রাখবেন পরীক্ষায় প্রশ্ন আছে যে ইনকাম অফ দ্য সিটিজেন্স ফ্রম অ্যাব্রড, এইটা কার মধ্যে ক্যালকুলেট করা হয়? জিডিপির মধ্যে কিন্তু ইনকাম অফ দ্য সিটিজেন্স ফ্রম অ্যাব্রডকে ক্যালকুলেট করা হয় না, কারণ অ্যাব্রডের প্রশ্নই আসে না জিডিপির ক্ষেত্রে, কারণ জিডিপিতে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, একটা ভৌগোলিক সীমানা ফিক্স থাকে। বোঝা গেল? জিডিপিতে ফরেনাররা আমাদের কান্ট্রির মধ্যে, আমাদের টেরিটরির মধ্যে যে ইনকাম করছে সেটাকে ইনক্লুড করা হয়, আর জিডিপির থেকে আমি যদি এই ফরেনাররা আমাদের টেরিটরিতে যে ইনকাম করছে সেটাকে বাদ দিই এবং তার সাথে আমাদের দেশীয় ভাইরা বাইরের দেশে যে ইনকাম করছে সেটাকে যোগ করি, তাহলে আমরা পাবো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে জিএনপি কি, জিডিপি কি। তো এইখান থেকে আমরা জিএনপির একটা শর্টকাট ফর্মুলা পাই যে জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস নেট ফরেন রিটার্নস। নেট ফরেন রিটার্নস, তো নেট ফরেন রিটার্নস মানে কি? নেট ফরেন রিটার্নস মানেই হচ্ছে ইনকাম অফ দ্য সিটিজেন্স অ্যাবর্ড মাইনাস ইনকাম অফ দ্য ফরেনার্স উইদিন দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি। যেমন আমরা যদি দেখি যে বাইরে থেকে আমাদের দেশীয় ভাইরা আমাদেরকে 10 টাকা পাঠাচ্ছে, আর আমাদের দেশে যে সমস্ত বিদেশি ভাই আছে তারা তাদের দেশে আমাদের এখান থেকে 8 টাকা পাঠাচ্ছে, তাহলে নেট ফরেন রিটার্ন হবে 10 - 8 অর্থাৎ 2 টাকা। বোঝা গেল?
আবার কখনো কখনো এই নেট ফরেন রিটার্ন নেগেটিভে হয়। কখন নেগেটিভে হয়? না আমাদের দেশে যখন বেশি বৈদেশিক কোম্পানি, বিদেশি ভাইরা যখন বেশি টাকা পাঠাচ্ছে আমাদের দেশ থেকে তাদের দেশে, আর আমাদের দেশীয় ভাইরা যারা নাকি বিদেশে কাজ করছে তারা সেই বিদেশ থেকে আমাদের দেশে কম টাকা পাঠাচ্ছে, তখন আবার এই নেট ফরেন রিটার্ন মাইনাসে চলে আসে। তো কখনো এটা ভেবো না যে নেট ফরেন রিটার্ন সবসময় পজিটিভ হয়, কখনো মাইনাস হয়, কখনো পজিটিভ হয়, বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম। তো জিএনপি ইকুয়াল টু আমরা বলতে পারি জিডিপি প্লাস নেট ফরেন রিটার্ন। আর এই নেট ফরেন রিটার্ন মানে হচ্ছে এক্স মাইনাস এম, যেখানে এক্স মানে হচ্ছে ইনকাম অফ দ্য সিটিজেন্স অ্যাব্রড মাইনাস ইনকাম অফ দ্য ফরেনার্স উইদিন দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি, যেটাকে আমরা এম দিয়ে চিহ্নিত করছি। এবার জিএনপি আর একটা এখান থেকে ফর্মুলা পাই, জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এনএফআইএ, মানে এটারই আর এক নাম, মানে এই ফর্মুলাটাকে 3 ভাবে লেখা যায়। ওই জন্য বলছি যে ভালো করে দেখো, পরীক্ষায় কিন্তু আসবে জিএনপি ইকুয়াল টু বলে অপশান 1-এ থাকলো ধরো এই প্রথম ফর্মুলাটা, অপশান 2-তে থাকলো দ্বিতীয় ফর্মুলাটা, অপশান 3-তে থাকলো তৃতীয় ফর্মুলাটা, আবার অপশান 4-এ থাকলো নান অফ দিস বা অল অফ দিস। তো তখন অল অফ দিস অপশান হবে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে জিএনপিকে আরেকভাবে লেখা যায় জিডিপি প্লাস এনএফআইএ। এনএফআইএ মানে হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ড বা নেট ফরেন রিটার্নসকে যেটা বলছি, সেই নেট ফরেন রিটার্নস মানেই আর এক নাম হচ্ছে নেট ফরেন রিটার্নসের নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ড, অর্থাৎ বিদেশ থেকে আলটিমেটলি যে মানিটা আমাদের কাছে আসছে। তো এনএফআইএ বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ড বা অপরপক্ষে যেটার নাম নেট ফরেন রিটার্নস, তার ফর্মুলাটা কি না ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ড মাইনাস ফ্যাক্টর ইনকাম পেইড টু অ্যাবোর্ড। আবারও বলি, ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ড আমাদের দেশীয় ভাইরা যে টাকা পাঠাচ্ছে ফ্রম অ্যাবোর্ড, মাইনাস আমাদের বিদেশি ভাইরা তাদের দেশে যে টাকা পাঠাচ্ছে পেইড টু অ্যাবোর্ড। এই দুটোর ডিফারেন্সটাকেই বলা হয় এনএফআইএ বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ড। ইকোনমিক্স কিন্তু কঠিন জিনিস না, ইকোনমিক্সকে একটু বুঝতে হয়। অঙ্ক যেরকম ফর্মুলায় চলে, ইংলিশ যেরকম ফর্মুলায় চলে, ইকোনমিক্সটাও সেরকম জিনিস, এটা একটি ফর্মুলায় চলে। এবং ইকোনমিক্সটা বোঝা আমাদের খুব জরুরি, কারণ ইকোনমিক্স কথার অর্থ কি? সহজ ভাষায় ইকোনমিক্স কথার অর্থ হচ্ছে আমাদের মানুষের চাহিদা আনলিমিটেড, মানুষের চাহিদার কোনো শেষ নেই, কিন্তু আমাদের দেশে বা আমাদের মহাবিশ্বে যে সম্পদগুলো আছে তার যে ভ্যালু সেটা কিন্তু লিমিটেড, তার পরিমাণ লিমিটেড, তার কোয়ান্টিটি লিমিটেড। তো আমাদের আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস বা আমাদের যে অফুরন্ত চাহিদা আর আমাদের নির্দিষ্ট পরিমাণ সঞ্চিত যে রিসোর্স আছে, লিমিটেড যে রিসোর্স আছে, সেইটার মধ্যে ব্যালেন্স করার নামই হচ্ছে ইকোনমিক্স। আমরা যারা ইকোনমিক্স ভালো জানি তারা কি করতে পারি না, তারা এটাই করতে পারি যে আমাদের ওয়ান্টসগুলো আর আমাদের হাতে কি কি আছে সেটাকে আলটিমেটলি সঠিকভাবে ইউটিলাইজ আমরা করতে পারি, যারা আমরা ইকোনমিক্স ভালো জানি। এই জন্য প্রত্যেককে অর্থনীতি কিন্তু জানতেই হবে। তুমি রাজনীতি না জানো, তুমি সমাজনীতি পারলে কম জানতে পারো, কিন্তু অর্থনীতি তোমাকে জানতেই হবে। এই জন্য যারা WBCS পড়ো এবং অর্থনীতিতে ফাঁকি দাও তাদের আমি কিন্তু বারবার বলছি তোমরা সিরিয়াস হও, কারণ অর্থনীতি শুধুমাত্র তোমার পরীক্ষায় পাশ করার জন্য দরকার না। অর্থনীতি তোমার পরীক্ষা পাশ করার পর তুমি যখন মানুষকে কোনো সার্ভিস দেবে, তুমি যে কাজই করো না কেন তোমার কিন্তু দরকার হবে। তো সেই জন্য জিডিপি আর জিএনপির কনসেপ্ট তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর একবার বলি, জিডিপি মানে আমাদের একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে, একটা কান্ট্রির একটি জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে টোটাল যে ইনকাম হচ্ছে, টোটাল যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে তার মানি ভ্যালুটা। আর জিএনপি মানে বাউন্ডারি নির্দিষ্ট নয়, সেই দেশের জনগণ একটা কান্ট্রির ন্যাশনালরা মিলে যেখানেই যাক না কেন পৃথিবীর, সেখান থেকে যা ইনকাম করছে এবং সেই দেশের মানুষেরা যা ইনকাম করছে বিদেশিদের ইনকাম বাদ দিয়ে, সেটাকেই আমরা বলছি জিএনপি। জিএনপি আর জিডিপি মূলত এক বছরে অন্তর অন্তর মেজার করা হয়। আবার বলি, জিএনপি আর জিডিপি মূলত প্রতি বছর বছর মেজার করা হয়। এরপরে আমরা দেখব এনডিপি আর এনএনপি। এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট আর নেট ন্যাশনাল প্রোডাক্ট, এই দুটো কনসেপ্টই এসছে জিডিপি আর জিএনপি থেকে। মানে জিডিপির একটু হায়ার ভার্সান হচ্ছে এনডিপি আর জিএনপির একটু হায়ার ভার্সান হচ্ছে এনএনপি। তো কেন, মানে এই জিনিসগুলো কি জিনিস? তো এই জিনিসগুলো কি জিনিস এটা জানার আগে আমাদের সিসিএ বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স বলে একটা জিনিস হয়, সেটা জানতে হবে। এটা একটা খরচা। এটা কিরকম খরচা না, ধরে নাও আমি পিৎজা তৈরি করছি, আমার একটা পিৎজার কারখানা আছে যেখানে আমি পিৎজা তৈরি করি, ঠিক আছে? তো পিৎজার কারখানায় যে মেশিন, সেই মেশিন তো কেউ কেনে না, তো সেই মেশিনটা হচ্ছে আমার ক্যাপিটাল গুডস। সেই মেশিনটাকে আমি কি বলবো? আমার ক্যাপিটাল গুডস। ক্যাপিটাল গুডস কাকে বলে না, যেগুলো
কনজিউমার গুডস তৈরিতে সহায়তা করে। তো পিৎজার মেশিনটা হচ্ছে ক্যাপিটাল গুডস, আর পিৎজাটা যেটা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে সেইটা হয়ে যাচ্ছে আলটিমেটলি আমার কনজিউমার গুডস, মানে আমার দোকানে যারা আসে তারা এসে ডিরেক্ট এই পিৎজাটাকে কিনে নিয়ে যায়। তারা তো আর কেউ দোকানে আমার মেশিন কিনতে আসে না পিৎজা তৈরির। তো সেই জন্য ক্যাপিটাল গুডস হয়ে যাচ্ছে পিৎজা তৈরির মেশিনটা, আর পিৎজাটা হয়ে যাচ্ছে কনজিউমার গুডস। এবার দেখা গেল পিৎজা তৈরির মেশিনটার দাম 100 টাকা। এবার ধীরে ধীরে এই পিৎজা তৈরির মেশিনটা ক্ষয় হওয়া শুরু করে, এর কর্মক্ষমতা কমতে থাকে। তো দেখলাম 10 বছর পর, এখন থেকে 10 বছর পর গিয়ে এই পিৎজা তৈরির মেশিনটা খারাপ হয়ে গেল, অর্থাৎ তখন এর মার্কেট ভ্যালু হয়ে গেল 0 টাকা। তখন এর মার্কেট ভ্যালু কত হয়ে গেল? 0 টাকা, কারণ কেউ কিনবেও না, পুরো খারাপ হয়ে গেছে। তাহলে আমি দেখলাম 10 বছরে আমার 100 টাকা 0 টাকায় পরিণত হয়েছে, অর্থাৎ প্রতি বছর 10 টাকা করে কমতে শুরু করেছে। আবারও বলি, অর্থাৎ প্রতি বছর 10 টাকা করে কমতে শুরু করেছে। তো এই যে 10 টাকা করে কমতে শুরু করেছে, এই কমাটাই হচ্ছে আলটিমেটলি ডেপ্রিসিয়েশন বা ওয়্যার অ্যান্ড টিয়ার। তো এইটাই এই জন্যই বলা হচ্ছে যে যখন আমার একটা প্রোডাকশন প্রসেস চলে, যখন কোনো জিনিস গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়, তার যে প্রসেস, সেখানে মেশিনারি ইকুইপমেন্ট যেগুলো থাকে সেগুলো সাধারণত ডেপ্রিসিয়েট করতে থাকে। যত সময় যায় তার সাথে সাথে ডেপ্রিসিয়েট করতে থাকে, তার কর্মক্ষমতা কমতে থাকে। ক্যাপিটাল গুডসের, মেশিনারি ইকুইপমেন্ট মানে কি ক্যাপিটাল গুডস, তার কর্মক্ষমতা কমতে থাকে। তো তার যদি কর্মক্ষমতা কমতে থাকে, সেই যতটা পরিমাণ কমতে থাকে, যতটা পরিমাণ ভ্যালু ডেপ্রিসিয়েট করতে থাকে, সেই ডেপ্রিসিয়েশন ভ্যালুটার নামই হচ্ছে ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স। এটাকে ন্যাশনাল ইনকামের মধ্যে ধরা হয় না। কেন ধরা হয় না? কারণ সংজ্ঞানুযায়ী, বাই দ্য ডেফিনেশন, দিস ইজ নট আ পার্ট অফ কনজামশন। এটা কোনো খরচও না, এটা সেভিংসও না, এটা ইনভেস্টমেন্টও না। আবারও বলি, এটা কোনো খরচও না, এটা সেভিংও না, এটা ইনভেস্টমেন্টও না। কারণ ইনভেস্টমেন্ট কাকে বলবো? যে শুধু আমার ইনকামটাকে শুধু বাড়িয়ে যাবে, নিজে কমবে না, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো এটা সেরকম না, এটা কনজামশনও না, এটা খরচও না, কারণ এটা তো তোমার ইনকামকে কিছুটা হলেও বাড়াচ্ছে। আবার এটা সেভিংসও না, যে আবার এটা ইনভেস্টমেন্টও না, যে এটা শুধুই বাড়ি যাচ্ছে নিজে বাড়ছে না, তা নয়। এটা একটা আলাদা ধরনের খরচা, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। নর্মালি এটাকে বলা হয় ওয়্যার অ্যান্ড টিয়ার অফ দ্য মেশিনস, বা কাটা ছেঁড়া মেশিনের যে ক্ষয়ক্ষতি সেটা। তো এটাকেই ধরা হয় ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স হিসাবে। ওই যে 10 টাকা বললাম, বছরে 10 টাকা করে কমছে, তাহলে বছরে 10 টাকা হচ্ছে আমার সিসিএ বা ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স। এবং এটাকে ন্যাশনাল ইনকাম যখন ক্যালকুলেট করা হয়, এটাকে ইনক্লুড করা হয় না। তাহলে আশা করি তোমাদের বোঝা গেল ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স কি। কারণ ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স নিয়ে অনেকের মনেই অনেক সন্দেহ আছে, সন্দেহ থাকার কিচ্ছু দরকার নেই। আমি একদম সিম্পলি বুঝিয়ে দিলাম যে মেশিনের যে ক্ষয়ক্ষতি হয় তার যে ভ্যালু, সেটাকেই বলা হয় সিসিএ বা ডেপ্রিসিয়েশন বা ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স। তো এবার জিএনপি বা জিডিপি, এর থেকে এই দুটো থেকেই তুমি যদি সিসিএ মাইনাস করো, যদি আমি জিডিপি থেকে সিসিএ বা ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করি, কেন মাইনাস করব? কারণ আমি বলেছি যে এটা ন্যাশনাল ইনকামের মধ্যে ধরা হয় না। তো এই জন্য আমার ন্যাশনাল ইনকামের নির্দিষ্ট রূপ পাওয়ার জন্য, বা ন্যাশনাল ইনকামের নিখুঁত রূপ পাওয়ার জন্য, আমার সিসিএটাকে বা ওয়্যার অ্যান্ড টিয়ারকে বা ডেপ্রিসিয়েশনকে জিডিপি এবং জিএনপি থেকে মাইনাস করতে হবে। তো সেই জন্য জিডিপি থেকে সিসিএ বাদ দিয়ে, অর্থাৎ যে কস্টটা আমার মেশিনের ওয়্যার অ্যান্ড টিয়ারে যাচ্ছে, মেশিনের ক্ষয়ক্ষতিতে যায় প্রতি বছর, সেইটাকে বাদ দিয়ে আমি যে ক্যালকুলেশনটা পাই সেটার নাম হচ্ছে এনডিপি। জিডিপি মাইনাস সিসিএ ইকুয়াল টু এনডিপি, আর জিএনপি মাইনাস সিসিএ ইকুয়াল টু এনএনপি। এন ফর কি? নেট। একটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, আর একটা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে জিডিপি থেকে এনডিপি কখন হয়? না, জিডিপি থেকে যখন সিসিএ বা ওয়্যার অ্যান্ড টিয়ার বা আমাদের ডেপ্রিসিয়েশন মাইনাস করা হয়। 3টে লাইনই মনে রাখবে, কারণ কখনো ওয়্যার অ্যান্ড টিয়ার দিয়ে থাকে, কখনো সিসিএ দিয়ে থাকে, কখনো ডেপ্রিসিয়েশন দিয়ে থাকে। যখন মাইনাস করা হয় তখন আমরা পাই এনডিপি, আর জিএনপি থেকে যখন আমরা সিসিএ মাইনাস করি তখন পাই এনএনপি। এবার এই এনএনপি থেকেই আবার আসবে ন্যাশনাল ইনকাম। কেন এনএনপি থেকে ন্যাশনাল ইনকাম আসবে? কারণ দেখো, জিডিপির থেকে ব্রডার কনসেপ্ট হচ্ছে জিএনপি। আবারও বলি, জিডিপির থেকে ব্রডার কনসেপ্ট হচ্ছে জিএনপি। কেন ব্রডার কনসেপ্ট জিএনপিটা একটু বলে দিই তোমাদের। কারণ জিডিপি বোঝানোর সময় আমি বলেছিলাম যে জিডিপিতে কেবলমাত্র একটা বাউন্ডারি ফিক্স থাকে, একটা সীমানা করে দেওয়া হয় প্রথমেই। এবং জিডিপির যে ইনকামটা হয় সেখানে বাইরের যে সমস্ত বিদেশি ভাইরা আমাদের দেশে এসে ইনকাম করছে সেগুলোকে নেওয়া হয়। এখান থেকে একটা দেশে ঠিক টোটাল কত উৎপাদন হচ্ছে, দেশের মানুষেরা টোটাল কত ইনকাম করছে বা কত উৎপাদন করছে, তার ভ্যালু আমরা পেতে পারি না নির্দিষ্ট রূপে। তো সেই জন্য আমাদের দরকার যে শুধুমাত্র দেশীয় মানুষেরা যা ইনকাম করছে, সে বাইরে
বাইরের দেশে হোক বা যেখানে গিয়েই হোক না কেন, মহাকাশে গিয়ে হলেও যে ইনকাম করছে সেই ইনকামটাকে ধরা, এবং সেই জন্য জিএনপি ইজ দ্য ব্রডার কনসেপ্ট অফ জিডিপি। কেন? কারণ এই জিএনপির মধ্যেই এনএফআইএটাকে মেজার করা হয়, বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ডটাকে মেজার করা হয়, জিডিপিতে মেজার করা হয় না। তো ন্যাশনাল ইনকাম পাওয়ার জন্য এই যে এনএনপি পেলাম, কারণ জিএনপি থেকে সিসিএ মাইনাস করে আমরা এনএনপি পেয়েছি, এই এনএনপিটাকে ফ্যাক্টর কস্টের ভ্যালুটাকেই হয়ে যায় ন্যাশনাল ইনকাম। ফ্যাক্টর কস্ট মানে কি না, দেখো তুমি যখন কোনো জিনিস তৈরি করলে, যেমন আমি ধরো কোনো জিনিস তৈরি করছি, এটা তোমাদের কাছে যাচ্ছে, কিন্তু তোমরা দেখে ভাবছো যে এটা হয়তো স্যার তৈরি করে পাঠিয়ে দিচ্ছে, এর জন্য স্যারকে সরকারকে কিছু দিতে হবে না। আমার কিন্তু বছর বছর সরকারকে ট্যাক্স দিতে হয়। কেন? কারণ আমি একটা সার্ভিস দিচ্ছি এবং আমার একটা প্রাইভেট লিমিটেড আছে, সেই জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়, একটা কোম্পানির ট্যাক্স যেটা হয় কর্পোরেট ট্যাক্স, সেটা দিতে হয়। তো যাই হোক, তো এরকম ট্যাক্স দেওয়ার পর যে ভ্যালুটা দাঁড়ায় একটা প্রোডাক্টের, সেটা হচ্ছে মার্কেট প্রাইস, যেটা তোমরা বাজারে দেখতে পাও। বাজারে যখন কোনো জিনিসের দাম দেখো, এমআরপি ম্যাক্স রিটেল প্রাইস যেটা, সেটা আলটিমেটলি মার্কেট প্রাইস। আর সেটা যখন ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে, উৎপাদনের সময়ই যেটা যে কস্টে সে তৈরি করে, সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, সাপোজ আমি ধরো ব্যাচে মান্থলি 1000 স্টুডেন্টদের জন্য, তো এই 1000টা হচ্ছে মার্কেট প্রাইস। এর মধ্যে থেকে ধরে নাও আমার 30% বা ট্যাক্স দিতে হয়। ওকে, তো এই 1000 থেকে যে 30% ট্যাক্স দিতে হয়, ট্যাক্সটা বাদ দিয়ে যে টাকাটা বেরোয়, সেটা হচ্ছে আমার ফ্যাক্টর কস্ট। মানে সহজ ভাষায় বলতে গেলে, ট্যাক্সের পরে যে দামটা কোনো জিনিসের, ফাইনাল গুডসের বা সার্ভিসের, সেটা হচ্ছে মার্কেট প্রাইস। ট্যাক্স দেওয়ার আগে যে দামটা, ফ্যাক্টরি থেকে বেরোনোর মুহূর্তেই যে দামটা, সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। বোঝা গেল? তো এই এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর কস্টের ভ্যালুটাই হচ্ছে আলটিমেটলি ন্যাশনাল ইনকাম। এই জন্য আমি বললাম এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানেই হচ্ছে ন্যাশনাল ইনকাম। কেউ কিন্তু ভেবো না এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মানে ন্যাশনাল ইনকাম, না, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানেই হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো এবার দেখো, কখনো কখনো সাবসিডির কথাও তোমরা দেখেছো। সাবসিডি মানে কি? সাবসিডি মানে ভর্তুকি। যেমন তুমি যদি বাড়িতে সোলার প্যানেল বসাও, সোলার লাইট হয় না, সেই সোলার প্যানেল যদি বসাও, সরকার হয়তো তোমাকে কিছুটা সাবসিডি দেবে। ধরো আমি সোলার প্লেট তৈরি করি, আমি সোলার প্যানেল তৈরি করি, আমি সেটা বিক্রি করি, তো আমার সেটা তৈরি করতে, আমার যখন ফ্যাক্টর কস্ট, আমার সেটা তৈরি করতে খরচ হচ্ছে 10 টাকা, সরকার আমাকে সাবসিডি দিচ্ছে 5 টাকা। সরকার কত সাবসিডি দিচ্ছে? 5 টাকা। আবার সরকারকে আমার ট্যাক্স দিতে হচ্ছে 2 টাকা। সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে কত? 2 টাকা। তাহলে আমি বাজারে কত টাকায় বিক্রি করব? আচ্ছা, সরকার এটা আমাকে দিচ্ছে, এটা হচ্ছে প্লাস, আর সরকারকে আমার ট্যাক্স দিতে হচ্ছে, ওই জন্য 2 এর আগে আমি মাইনাস বসালাম, কারণ এটা আমার দিতে হচ্ছে। তো এবার সরকার আমাকে 5 টাকা ছাড় দিল মানে, সরকার আমাকে 5 টাকা ছাড় দিল মানে, দেখো, সরকার আমাকে 5 টাকা ছাড় দিল মানে আমার যেটা 10 টাকা খরচ হয়ে গেল, সেটা কমে দাঁড়িয়ে গেল এখন 5 টাকা। কারণ সরকার এই 10 টাকার যে আমার খরচ হচ্ছে, তার 5 টাকা অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। সাবসিডি মানে সরকার আমাকে দিচ্ছে, আর ট্যাক্স মানে আমি সরকারকে দেব। তাহলে সরকার যখন আমাকে 5 টাকা দিয়ে দিল, আমার কত টাকা ফ্যাক্টর কস্ট পড়ে যাচ্ছে? 5 টাকা পড়ে যাচ্ছে। যেটা 10 টাকা ছিল, সেটা 5 টাকায় নেমে আসলো। আবার সরকারকে আমার 2 টাকা দিতে হবে, তাহলে সরকারকে আমার টোটাল কত দিচ্ছে হচ্ছে? 5 যোগ 2, 7 টাকা দিতে হচ্ছে। তাহলে মার্কেট প্রাইসের ফর্মুলাটা হচ্ছে এটাই, যে ফ্যাক্টর কস্ট মাইনাস সাবসিডি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স বা আইটি মানে ইনডাইরেক্ট ট্যাক্স। ফ্যাক্টর কস্টের সাথে সাবসিডি মাইনাস করে এবং তার সাথে ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস করে যে ভ্যালুটা বেরোয়, সেটাই হচ্ছে একটা জিনিসের বাজারের মূল্য। তাহলে আবার উল্টো দিক থেকে ফ্যাক্টর কস্ট মানে কি বলতে পারবো? অঙ্কের ফর্মুলা, মার্কেট প্রাইস প্লাস সাবসিডি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স। অঙ্কের ফর্মুলা সাইড চেঞ্জ হয়ে গেল। তো ফ্যাক্টর কস্টের ফর্মুলা হচ্ছে মার্কেট প্রাইস প্লাস সাবসিডি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স। আবারও বলি, মার্কেট প্রাইসের থেকে আমি সাবসিডি যোগ করব, এবং মার্কেট প্রাইস আর সাবসিডির যে যোগফল, তার থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্সকে যখন মাইনাস করব, তখন আমি পাবো কি? ফ্যাক্টর কস্ট। আর মার্কেট প্রাইসের ফর্মুলা কি? ফ্যাক্টর কস্ট মাইনাস সাবসিডি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স। এই ফর্মুলাটা মনে রাখবে। তো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, বা যেটার নাম ন্যাশনাল ইনকাম, সেটা মানে হচ্ছে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ব্র্যাকেটের মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এই ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিটাকে বলা হয় এনআইটি বা নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কি বললাম? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আবারও এই ফর্মুলাটা মনে রাখবে, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানেই হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট।
তো ফ্যাক্টর কস্ট মানে কি, মার্কেট প্রাইস যখন এনএনপিতে বলা থাকবে তার থেকে ফ্যাক্টর কস্ট কিভাবে বার করব না, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানেই হচ্ছে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, এনএনপি ভ্যালুটাই মার্কেট প্রাইসের যে ভ্যালু মাইনাস ব্র্যাকেটের মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, বা ব্র্যাকেটটা যদি তুলে দাও তাহলে এটা হয়ে যাবে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। এবারে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি এই যে টার্মটা, এটাকে বলা হচ্ছে এনআইটি বা নেট ইনডাইরেক্ট ট্যাক্স। বোঝা গেল? পরীক্ষায় কিন্তু এরকম অপশান দিয়ে দিয়ে প্রশ্ন আসে যে এটা কার ফর্মুলা বা এর মধ্যে কোন ফর্মুলাটি সঠিক, সেই জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। তো ন্যাশনাল ইনকামের সংজ্ঞা, ন্যাশনাল ইনকামের ফর্মুলা তোমাদের সব জানিয়ে দিলাম, এগুলো ডাব্লিউবিসি জানতে হয়। এবার আমরা জানবো পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু গড় আয় মানে কি। পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু গড় আয় মানে একদম সিম্পল ব্যাপার, তোমার দেশের যে ন্যাশনাল ইনকাম হচ্ছে যেটা হলো এনএনপি এর ফ্যাক্টর কস্ট, সেটাকে তুমি তোমার দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করো, তুমি তোমার দেশের পপুলেশন দিয়ে ভাগ করো, যেটা পাবে সেটাই হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু গড় আয়। আশা করি সবার বোঝা গেল। এরপরে আমরা পার্সোনাল ইনকাম দেখব। পার্সোনাল ইনকাম আর ন্যাশনাল ইনকামের মধ্যে একটা স্লাইড ডিফারেন্স আছে। কি ডিফারেন্স না, পার্সোনাল ইনকাম মানে হচ্ছে রিসিভড ইনকাম, যেটা আমি পাই, আর ন্যাশনাল ইনকাম মানে অ্যাচিভ ইনকাম। তো যেটা অ্যাচিভ করি আমরা কি সবসময় সেটা পাই না, আমরা সেটা সবসময় পাই না, কারণ অ্যাচিভ করার পর আমার কিছু খরচাপাতি হয়, সমস্ত কিছু হয়, সেগুলোর পর আমরা কিছু পাই। তো আমরা যেটা অ্যাচিভ করছি সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম, আর আমরা যেটা আলটিমেটলি হাতে পাচ্ছি সেটা হচ্ছে আমার পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত ইনকাম। তাহলে পার্সোনাল ইনকাম আর ন্যাশনাল ইনকামের ডিফারেন্সটা আলটিমেটলি কার মধ্যে, মানে তুমি যদি ন্যাশনাল ইনকাম থেকে কর্পোরেট ট্যাক্স অর্থাৎ কর্পোরেটরা যে ট্যাক্স দেয় সেটা বাদ দাও, কর্পোরেট কোম্পানিগুলোর যে প্রফিটটা আনডিস্ট্রিবিউটেড থাকে তার শেয়ার হোল্ডারদের মধ্যে, আনডিস্ট্রিবিউটেড মানে কি, যেটা তার সঞ্চিত থাকছে, যেটা ডিস্ট্রিবিউট হচ্ছে না। ধরো আমরা নলেজ একাডেমিতে 10 টাকা ইনকাম করলাম, তো 10 টাকা যেহেতু আমি নলেজ একাডেমির সোল হোল্ডার, সোল ওনার, তো আমি এই 10 টাকার মধ্যে থেকে 5 টাকা জমিয়ে রাখলাম, 5 টাকা খরচা করলাম। ওই যে 5 টাকা জমিয়ে রাখলাম ওটা আনডিস্ট্রিবিউটেড প্রফিট। আমার যদি দুজন থাকতো নলেজ একাডেমির ওনার, তাহলে ওই দুজনও 5 টাকা নিত না, ওটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট। তো কর্পোরেট কোম্পানির যে আনডিস্ট্রিবিউটেড প্রফিট আর কর্পোরেট ট্যাক্স সেইটা মাইনাস করে, এবং তার সাথে কর্পোরেট কোম্পানিরা যে সমস্ত সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন করে, তুমি যখন বড় কোম্পানি হবে তখন তোমার সোশ্যাল সিকিউরিটির জন্য কিছু টাকা নিয়োগ করতে হয়, কিছু টাকা বিনিয়োগ করতে হয়, তাহলে তোমার ট্যাক্স বাঁচে। তো এই সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন তিনটেই মাইনাস করতে হয় ন্যাশনাল ইনকাম থেকে। কোন তিনটে না, কর্পোরেট ট্যাক্স মাইনাস করতে হয়, আনডিস্ট্রিবিউটেড প্রফিট থাকে যে কর্পোরেট কোম্পানিগুলোর সেটা, এবং সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন বা এসএসসি সেটাও মাইনাস করতে হয়। করে তার সাথে আবার প্লাস করতে হয় ট্রান্সফার পেমেন্ট। ভালো করে পড়বে এই ফর্মুলাগুলো, তাহলে বুঝে যাবে, এবং এই ক্লাসটাকে বারবার দেখবে, বুঝে যাবে জিনিসগুলো কি। ট্রান্সফার পেমেন্ট, এবার তোমাদের বলবো ট্রান্সফার পেমেন্ট মানে কি। ধরো আমাকে কেউ গিফট দিল, ধরে নাও সাপোজ আমার স্ত্রী খুশি হয়ে আমাকে একটা পেন দিল গিফট। তো এই যে স্ত্রী যে গিফট দিল এটা কিসের জন্য, আমি স্ত্রীকে পড়াই তাই জন্য গিফট দিচ্ছে না, তো এমনিই দিয়েছে, আমার ধরো জন্মদিন উপলক্ষে দিয়েছে। তো এই যে পেনটা যে দিল, এটা দেখা গেল যে একতরফা আদান প্রদান হচ্ছে, মানে ও আমাকে দিচ্ছে, আমি ওকে কিছু দিচ্ছি না উল্টে, বা আমি ওকে কোনো সার্ভিস বা গুডস প্রোভাইড করিনি, উল্টে ও আমাকে পেন দিচ্ছে। অর্থাৎ এই যে গিফট ইনকাম এটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। সরকার যখন তোমাদের বেকার ভাতা দেয় সেটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট, কারণ তুমি সরকারকে সেরকম কিছু দিচ্ছ না, সরকার তুমি বেকার আছো বলে দিচ্ছে, এটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। বিধবা ভাতা যেটা দেয় এগুলো হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। তো সরকারের এই ভাতা এটা প্লাস করতে হয়, কারণ এটাও তো আমার পার্সোনাল ইনকামের মধ্যে পড়ছে। আমি যদি আজকে 5 টাকা ইনকাম করে আর 2 টাকা বেকার ভাতা পাই, তাহলে আমার টোটাল ইনকাম কত, 5 যোগ 2 7 টাকা। তাহলে সরকারের যে ট্রান্সফার পেমেন্ট, সরকারের যে ট্রান্সফার পেমেন্ট না, যেটা ট্রান্সফার পেমেন্ট, তো সেইটা পার্সোনাল ইনকামের মধ্যে অ্যাড করা হয়। তাহলে পার্সোনাল ইনকাম মানে কি না, ন্যাশনাল ইনকাম থেকে কর্পোরেট ট্যাক্স, আনডিস্ট্রিবিউটেড প্রফিট টু দ্য কর্পোরেট কোম্পানিজ আর সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনকে মাইনাস করা, আর ট্রান্সফার পেমেন্টকে প্লাস করা। এবার কথা হলো এখান থেকে প্রশ্ন এটাই আসে যে ট্রান্সফার পেমেন্ট কি ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড থাকে না, ট্রান্সফার পেমেন্ট পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয়ের মধ্যে ইনক্লুড থাকে, কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ট্রান্সফার পেমেন্ট ইনক্লুডেড থাকে না। মনে রাখবে, ন্যাশনাল ইনকামের মধ্যে ট্রান্সফার পেমেন্ট ইনক্লুডেড থাকে না। এরপর ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। দেখো এই ডিসপোজেবল পার্সোনাল ইনকাম মানে আলটিমেটলি ট্যাক্স দেওয়ার পর, কারণ আমি যে ইনকাম করছি এরপর আবার ট্যাক্স দিতে হবে, ডাইরেক্ট ট্যাক্স যেটা আমার কাছ থেকেই নেবে। ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি, ডাইরেক্ট ট্যাক্স মানে যার ট্যাক্স তাকেই দিতে হয়। যেমন আমি যে ইনকাম ট্যাক্স দিই সেটা হচ্ছে আমার ডিরেক্ট ট্যাক্স, আমি ইনকাম করি, আমি সরকারকে ট্যাক্স দিই। আবার আমি যখন কোনো বিস্কুট কিনতে যাচ্ছি বাজার থেকে, সেই বিস্কুটের উপর যে জিএসটি সেটা যখন আমি দিচ্ছি সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, কারণ সেটা দেওয়ার কথা অন্যের, দিচ্ছি আমি। বোঝা গেল? আমি তো সেটা তৈরি করিনি, আমার তো দেওয়ার কথা না, কিন্তু দিচ্ছি আমি। তো ওই বিস্কুটের যে জিএসটি সেটা হয়ে গেল আমার ইনডাইরেক্ট ট্যাক্স, আর আমার যে ইনকাম ট্যাক্স সেটা হয়ে গেল
ডিরেক্ট ট্যাক্স। তো এই ডিসপোজেবল পার্সোনাল ইনকাম মানেই হচ্ছে পার্সোনাল ইনকাম মাইনাস ডিরেক্ট ট্যাক্স, অর্থাৎ টোটাল যে পার্সোনাল ইনকাম হচ্ছে ট্রান্সফার পেমেন্ট মিলিয়ে তার থেকে আবার ডিরেক্ট ট্যাক্সকে মাইনাস করে, আমি যত টাকা ট্যাক্স দিলাম সেটা মাইনাস করে যতটুকু আমার হাতে বেঁচে থাকছে খরচ খরচা করার জন্য, সেটাই হচ্ছে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। তাহলে পার্সোনাল ইনকাম মানে কি? ট্রান্সফার পেমেন্ট প্লাস হবে ন্যাশনাল ইনকামের সাথে, এবং ন্যাশনাল ইনকাম থেকে কোন কোন জিনিসগুলো বাদ যাবে না, কর্পোরেট ট্যাক্স বাদ যাবে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট বাদ যাবে কর্পোরেট কোম্পানি, এবং সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন বাদ যাবে। আর ডিসপোজেবল পার্সোনাল ইনকাম মানে কি? ট্যাক্স দেওয়ার পর, ডিরেক্ট ট্যাক্স দেওয়ার পর একটা মানুষের হাতে খরচাপাতি করার জন্য যত টাকা বেঁচে থাকবে, অর্থাৎ পার্সোনাল ইনকাম মাইনাস ডিরেক্ট ট্যাক্স মানেই হচ্ছে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। তাহলে পার্সোনাল ইনকামের কোন টার্মটা ট্যাক্স দেওয়ার আগে আসে? পার্সোনাল ইনকামটা। আর ট্যাক্স দেওয়ার পরে সেটা কি হয়ে যায়? ডিসপোজেবল পার্সোনাল ইনকাম হয়ে যায়। ক্লিয়ার হলো? এবার রিয়াল ন্যাশনাল ইনকাম। দেখো, রিয়াল জিডিপি আর নমিনাল জিডিপির কনসেপ্ট এখানে বলবো যে রিয়াল জিডিপি কি আর নমিনাল জিডিপি কি। তো রিয়াল মানেই হচ্ছে, এখান থেকে তুমি রিয়ালি বুঝতে পারো আলটিমেটলি কি হচ্ছে, এই জন্যই রিয়াল কথাটা লেখা আছে। তো রিয়াল ন্যাশনাল ইনকাম মানে কি? ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইজের মানে এই রিয়াল ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে এমন একটি ন্যাশনাল ইনকাম যেটা ইনফ্লেশনকে মেজার করে, বা ইনফ্লেশন অ্যাডজাস্টেড ন্যাশনাল ইনকাম। তুমি কি বলতে পারো? ইনফ্লেশন অ্যাডজাস্টেড ন্যাশনাল ইনকাম, সেটাকে বলি রিয়াল ন্যাশনাল ইনকাম। মানে ব্যাপারটা কি বলছি মাথায় ঢুকছে না নিশ্চয়ই, বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও আমার 2011 সালে ইনকাম, ন্যাশনাল ইনকাম ছিল $10, আর 2021 সালে এসে ন্যাশনাল ইনকাম দাঁড়িয়েছে $20। আমার দেখে কি মনে হবে? দেখে মনে হবে আরে বাস, ন্যাশনাল ইনকাম তো এখন অনেক বেড়েছে, ঠিক আছে, মানে বহুত বেড়েছে ন্যাশনাল ইনকাম। কারণ 2011 $10 ছিল বা 10 টাকা ছিল, 2021 $20 বা 20 টাকা হয়েছে, এটা তো বেড়েছে আলটিমেটলি। কিন্তু না, বাড়েনি। কেন বাড়েনি? কারণ এই রিয়াল ন্যাশনাল ইনকাম এসে মেজার করবে যেটা দ্রব্যমূল্যের বৃদ্ধি। রিয়াল ন্যাশনাল ইনকাম বলবে এ ভাই, টাকার ভ্যালু এখন আছে নাকি? তোর তখন পেট্রোল ছিল 1 টাকা, এখন পেট্রোল হয়ে গেছে 100 টাকা। তাহলে পেট্রোলের দাম যদি এরকম হয়ে যায়, যদি 1 টাকা 100 টাকা হয়ে যায়, তাহলে আলটিমেটলি ন্যাশনাল ইনকাম তো কমেছে। তো তুই কি বলছিস বেড়েছে? তো কমেছে। ও এটা বললো কি করে? কারণ ও পেট্রোলের দামটাকে বিচার করেছে, অর্থাৎ ও ইনফ্লেশনটাকে নিয়েছে, অর্থাৎ ও ইনফ্লেশনটাকে বিচার করেছে। তো ইনফ্লেশন বিচার করে যে ন্যাশনাল ইনকামের ভ্যালু বেরোয় বা জাতীয় আয়ের ভ্যালু বেরোয়, সেটাকে আমরা বলি রিয়াল ন্যাশনাল ইনকাম। আর ইনফ্লেশন বিচার না করে যে ন্যাশনাল ইনকামের ভ্যালু বেরোয়, সেটাকে আমরা বলি আলটিমেটলি নমিনাল ন্যাশনাল ইনকাম। তো এই ইনফ্লেশনটাকে মেজার করার জন্য একটা কনস্ট্যান্ট প্রাইস বা একটা বেস ইয়ার নেওয়া হয়। যেমন আমি এই ক্যালকুলেশনের জন্য বেস ইয়ার 2011টাকে নিয়েছিলাম, যেটার উপর ভিত্তি করে বা যে প্রাইসের ইয়ার, যে ইয়ারের প্রাইসের উপর ভিত্তি করে আমি ন্যাশনাল ইনকাম বেড়েছে না কমেছে বললাম ইনফ্লেশনটাকে মেজার করে। ঠিক সেরকমই জিডিপির ক্ষেত্রে দুটো কনসেপ্ট হয়, একটা রিয়াল জিডিপি, একটা নমিনাল জিডিপি। রিয়াল জিডিপি মানে হচ্ছে যে জিডিপিটাকে ইনফ্লেশনটাকে মেজার করে, আর নমিনাল জিডিপি মানে যে জিডিপিটা ইনফ্লেশনকে মেজার করে না। রিয়াল জিডিপিতেও একটা কনস্ট্যান্ট প্রাইস থাকে, একটা বেস ইয়ার থাকে, সেটার উপর মেজার করা হয়। আর নমিনাল জিডিপি মানে কারেন্ট ইয়ারে মেজার করা হয়, এখানে কোনো বেস ইয়ারের উপর ভিত্তি করে মেজার করা হয় না। আর নমিনাল দেখলে কি মনে হয়? দেখে মনে হয় হ্যাঁ সত্যি তো আমাদের ন্যাশনাল ইনকাম বেড়েছে। এই জন্য সবসময় খবরের নিউজে ন্যাশনাল ইনকাম বাড়ছে এটা দেখে তুমি মানে বিভ্রান্ত হবে না। ন্যাশনাল ইনকাম বাড়তেই পারে, ঠিক স্বাভাবিকভাবেই তো বাড়বে, যেটা 10 টাকা ছিল সেটা তো 20 টাকা হবেই। কিন্তু এই 20 টাকার ভ্যালু এখন ওই 10 টাকার তুলনায় কত সেটা আমাদের জানতে হবে। দেখা যাবে এই 20 টাকার ভ্যালু 10 টাকা, তখন 10 টাকার তুলনায় কিছুই না। তখন 10 টাকায় যে মাল পাওয়া যেত, এখন 20 টাকায় সেই মাল পাওয়া যায় না। তার মানে এই 20 টাকাটা আলটিমেটলি কমেছে, ন্যাশনাল ইনকাম আলটিমেটলি কমেছে। কিভাবে বুঝছি? ইনফ্লেশনের রেটের উপর বৃদ্ধি করে বা ভিত্তি করে আমরা বুঝছি। তো এই ছিল আমাদের ন্যাশনাল ইনকামের ক্লাস। তো ন্যাশনাল ইনকামের ক্লাসের সবার শেষে আমি একটি সার্কেল দিয়েছি, এই সার্কেলের মধ্যে অনেকগুলো সার্কেল আছে, সেটা দেখে আমরা আস্তে আস্তে কনসেপ্টগুলো কিভাবে বড় হচ্ছে সেটা দেখি। দেখো, সব থেকে ব্রড কনসেপ্ট মানে যে কনসেপ্টটা সব থেকে সহজ সেটা হচ্ছে জিএনপির কনসেপ্ট, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। জিএনপি থেকে আরও ছোট হয়ে যাচ্ছে, জিএনপিকে আরও কম্প্রেস করে দিচ্ছি। যখন জিএনপি থেকে আমরা ডেপ্রিসিয়েশন বা ওয়্যার অ্যান্ড টিয়ার বা সিসিএ মাইনাস করছি, তখন সেটা হয়ে যাচ্ছে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। আবার এই এনএনপির পর হলুদ সার্কেলটা, এই এনএনপিটাকে আরও ছোট করে দিচ্ছি, কারণ মার্কেট প্রাইস থেকে আমি এখন ফ্যাক্টর কস্টে যাব। আমি এনএনপি এর মার্কেট প্রাইস বিচার করেছি এই জায়গাটায়, আমি এখান থেকে যাব আলটিমেটলি এখানে ফ্যাক্টর কস্টে। ফ্যাক্টর কস্ট মানে মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। আবার এর থেকে আমি আরও ছোট করব, এর থেকে পার্সোনাল ইনকামে যাব। হলুদ সার্কেলের পরে এবার সবুজ সার্কেলে যাচ্ছি। এই সবুজ সার্কেলটার মানে হচ্ছে পার্সোনাল ইনকাম, যেটা মানে হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস নেট ট্রান্সফার পেমেন্ট বা ন্যাশনাল ইনকাম প্লাস
নেট ট্রান্সফার পেমেন্ট, এবং এর থেকেও ছোট যে সার্কেলটা, যে হোয়াইট সার্কেল, সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি খরচা করার জন্য কত টাকা বেঁচে থাকে, অর্থাৎ ডিসপোজেবল ইনকাম, সেটা মানে হচ্ছে পার্সোনাল ইনকাম মাইনাস ডিরেক্ট ট্যাক্স। তো এই ছিল ন্যাশনাল ইনকামের কনসেপ্ট। এর বাইরে ন্যাশনাল ইনকাম থেকে ডাব্লিউবিসিএস এর প্রশ্ন আসবে না, বিশ্বাস করো আসবে না। এই কটা জিনিস তুমি যদি বুঝে যাও না, ন্যাশনাল ইনকামের যে কোনো এমসিকিউ যত কঠিন আসুক না কেন তুমি এমনিই পেরে যাবে। কিন্তু এই কটা জিনিস তোমরা বোঝো না, তোমরা না বুঝে শুধু এমসিকিউ সলভ করতে যাও, সেই জন্য সমস্যায় পড়ো। আমি এই জন্য বলি কখনো এমসিকিউ আগে সলভ করবো না, আবারও কখনো এমসিকিউ আগে সলভ করবো না, আগে আমি কনসেপ্ট বুঝবো, এমন একটা বেসিক কংক্রিট কনসেপ্ট তৈরি করব যেটাই আমি অ্যানালিসিস করে, যেটার অ্যানালিটিক্যাল স্কিল দিয়ে আমি অন্যান্য এমসিকিউ এর অ্যান্সার করতে পারি। যদি এটা না তৈরি করতে পারি তাহলে আমার পড়ার খামতি আছে, এবং এই জন্যই বারবার তোমরা নেগেটিভ করে আসো। তোমরা আমাকে জিজ্ঞেস করো না নেগেটিভ করি কেন স্যার, নেগেটিভ এই জন্যই করো তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার নেই, তোমরা বই পড়বে না, বই পড়লেও তোমাদের যেটা পড়াবো তোমরা সেটা জানতে চাইবে না, তোমরা সেটা জানতে চাইবে না, তোমরা অতিরিক্ত জিনিস জানতে চাইবে, কাহিনী জানতে চাইবে, ন্যাশনাল ইনকাম নিয়ে রিসার্চ করতে চাইবে, এবং যার ফলে তোমাদের সমস্যা হয়। তো এরকম ভাবে তোমরা যদি ক্লাস করতে চাও আমার কাছে, সমস্ত সাবজেক্টে ক্লাস ডাব্লিউবিসিএস এর এরকম ভিডিও অডিও ভিজুয়াল মেথডে লাইভ রেকর্ডের দুটো ফরম্যাটেই, এবং যখন খুশি ক্লাস দেখতে পাবে সেই সুবিধা নিয়েই, তাহলে আমাদের 11 নম্বর ডাব্লিউবিসিএস অনলাইন ব্যাচ, যেটা 10th মার্চ থেকে শুরু হতে চলেছে, সেখানে তুমি ভর্তি হতে পারো, সেখানে তোমার নাম এনরোল করতে পারো। 8 মার্চ লাস্ট ডেট, 50 জনের ভ্যাকান্সি আছে, প্রায় ভর্তি হয়ে গেছে, আর কিছু মাত্র বাকি আছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও ইমিডিয়েট যোগাযোগ করো, স্ক্রিনে যে নাম্বারটি আছে 6291539276, এবং তোমরা তোমাদের নাম এনরোল করে নাও। সবাই খুব ভালো থেকো। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং এরকম ক্লাস আরও ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এর পরের ক্লাসে ন্যাশনাল ইনকামের এমসিকিউ নিয়ে আসবো, সো গেট রেডি ফর দিস। থ্যাংক ইউ।